আসসালামু আলাইকুম। আজকে আমরা পররাষ্ট্রনীতির যে ডোমেস্টিক ফ্যাক্টরগুলো কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতির সাফল্য অর্জনের ক্ষেত্রে সেটি নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটা একটা দীর্ঘ অনিশ্চয়তা, একটা সন্দেহ, একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম বাংলাদেশের গণতন্ত্রের কি হবে। কিন্তু গত 12 তারিখে নির্বাচনের মাধ্যমে আমরা একটা পিসফুল ডেমোক্রেটিক ট্রানজিশন আমরা লক্ষ্য করলাম, যেটি আমাদের দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতির সাফল্যের পেছনে তার ডোমেস্টিক ফ্যাক্টরগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তার পলিটিক্যাল সিস্টেম, অর্থাৎ পলিটিক্যাল লিডারশিপ এবং তার যে রেজিম টাইপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থায় তাকাই, আমরা দেখতে পাচ্ছি এক ধরনের ক্রমেই একটা যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেটা একটা আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের মাধ্যমে, আন্তর্জাতিক আইনের মাধ্যমে যে রাষ্ট্রভিত্তিক ধারণাগুলো তৈরি হয়েছিল এবং সেখানে রাষ্ট্রগুলোর যে সার্বভৌমত্বের ধারণাকে প্রাধান্য দেওয়া হয়েছিল, যে সভরেনিটি, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, যে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বে হস্তক্ষেপ করবে না এবং রাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক যে ব্যবস্থা সেটিকে অত্যন্ত রেসপেক্টফুলি একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। ফলে আমরা কিছু যুদ্ধ হয়েছে সত্য, তার সত্ত্বেও আমরা আন্তর্জাতিক ব্যবস্থায় এক ধরনের রাষ্ট্রভিত্তিক একটা স্বাধীনতা, সার্বভৌমত্বের ধারণাকে সব রাষ্ট্রগুলোকেই মেনে চলতে দেখেছি। কিন্তু এই গত কিছুদিন ধরে আমরা একটা লক্ষ্য করলাম একটা নাটকীয় পরিবর্তন, যেখানে বিশ্ব ব্যবস্থার যে বৈশ্বিক সংস্থাগুলোকে, জাতিসংঘকে ক্রমান্বয়ে একটা হাস্যকর প্রতিষ্ঠানে পরিণত করা হচ্ছে এবং আন্তর্জাতিক আইনগুলোকে তোয়াক্কা করছে না প্রভাবশালী শক্তিগুলো। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যেভাবে আন্তর্জাতিক আইনেরকে সীমা লঙ্ঘন করে, আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমরা দেখেছি ভেনেজুয়েলার নির্বাচিত সরকারকে কিভাবে একটা উৎখাত করলো এবং তাকে কিভাবে ধরে নিয়ে গেল আমেরিকায়, এবং এগুলো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ফলে আমরা আন্তর্জাতিক বাস্তবতায় ক্রমান্বয়ে এক ধরনের রিয়ালিজম, যেখানে শক্তি, রাষ্ট্রগুলোর শক্তি তার আন্তর্জাতিক পররাষ্ট্রনীতির নিয়ামক হয়ে উঠছে। তারপরেও একটা রাষ্ট্র যখন অভ্যন্তরীণভাবে দুর্বল রাষ্ট্র হয় কিংবা ছোট রাষ্ট্র হয়, তার সীমিত সামরিক সক্ষমতা থাকে, তখন সেই রাষ্ট্রগুলোর আন্তর্জাতিকভাবে নেগোসিয়েশনের কিছুটা দুর্বল অবস্থায় থাকে। আমরা বাংলাদেশের কথা চিন্তা করলে দেখতে পারি যে আমাদের যে অভ্যন্তরীণ শক্তিগুলো আছে, আমাদের সামরিক শক্তিতে আমরা সারা বিশ্বে তেমন কোনো গুরুত্বপূর্ণ শক্তি নই। আমাদের ন্যাচারাল রিসোর্সেস এর হিসাবেও আমরা তেমন গুরুত্বপূর্ণ জায়গায় নেই, যেখানে আমাদের পররাষ্ট্রনীতি আন্তর্জাতিকভাবে তেমন প্রভাব বিস্তার করতে পারবে। আমাদের সবচেয়ে বড় কথা হলো আমাদের একটা বিশাল জনগোষ্ঠী আছে, যেখানে আমাদের প্রায় 20 কোটির মতো জনসংখ্যা। তো এই জনসংখ্যা আমাদের একটা অ্যাসেট, অবশ্যই একটা অ্যাসেট। এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করব কিভাবে, সেটাকে সম্পদে, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু পররাষ্ট্রনীতির যে নিয়ামকগুলোর মধ্যে একটা রাষ্ট্রের নেতৃত্ব, লিডারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার যে গভর্নমেন্ট স্ট্রাকচার সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটা রাষ্ট্রের সরকার যখন একটা রাষ্ট্রের সরকার যখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়, তখন সেই রাষ্ট্রের মোরাল একটা স্ট্রেংথ থাকে এবং জনগণ যদি তার রাষ্ট্রের সাপোর্ট থাকে, তখন সেই সরকারের একটা মোরাল পাওয়ার থাকে যে হ্যাঁ, আমার জনগণ আমার পেছনে আছে। তখন সেই সরকার তার রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বার্থ সে চিন্তা করতে পারে, সে একটা শক্তি নিয়ে আন্তর্জাতিক টেবিলে বসতে পারে। কিন্তু কোনো রাষ্ট্রের পলিটিক্যাল স্ট্রাকচার যদি ফ্রেজাইল হয়, বঙ্গুর হয়, অর্থাৎ যদি কোন আনইলেক্টেড গভর্নমেন্ট হয় একটা, অথবা কিংবা দুর্বল ত্রুটিপূর্ণ ভোটিং কারচুপির মাধ্যমে যখন কোনো সরকার নির্বাচিত হয়, তখন সেই সরকারের মাটি থাকে না, একটা বেস থাকে না, জনগণের ম্যান্ডেট যখন থাকে না, সেই সরকার, ছোট সরকার হলে, রাষ্ট্র হলে, বৃহৎ শক্তিগুলোর সাথে সে নেগোসিয়েশন টেবিলে বসতে পারে।
কারণ তখন তার নিজ লক্ষ্যই থাকে যে আমার রাষ্ট্রের স্বার্থ নয়, বরং আমি সরকারটাকে কিভাবে লেজিটিমেট করে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তাদের কাছ থেকে আদায় করাই তার লক্ষ্য থাকে। ফলে জাতীয় স্বার্থ কিংবা রাষ্ট্রীয় স্বার্থ তার কাছে তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার সরকারের সার্বভৌমত্ব, তার সরকারের লেজিটিমেসি যেন আন্তর্জাতিক সম্প্রদায় থেকে প্রশ্নবিদ্ধ না হয়। ফলে এক ধরনের গিভ অ্যান্ড টেক, আপনি শুরুতেই ব্যাকফুটে চলে যাচ্ছেন যে আপনার রাষ্ট্রের ইন্টারেস্ট, আপনার পলিটিক্যাল ইন্টারেস্ট, আপনার ইকোনমিক ইন্টারেস্ট অফ স্টেট তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। তখন সরকার টিকে থাকার জন্য সে আন্তর্জাতিক শক্তিগুলোকে বিভিন্ন ধরনের ট্রেড অফ করে, সে বিভিন্ন ধরনের স্বার্থবিরোধী সুবিধা তখন সে দিতে বাধ্য হয়। কারণ একদিকে তার জনগণের সমর্থন নেই, যদি সে আন্তর্জাতিকভাবেও সেটাকে প্রেশার আসে, এক ধরনের এম্বার্গো আসে কিংবা নিষেধাজ্ঞা আসে, তখন তার রাষ্ট্রে নিজের অস্তিত্বই থাকবে না। ফলে সে নেগোসিয়েশন টেবিলে জাতীয় স্বার্থ দেখতে পারে না। ফলে পররাষ্ট্রনীতি হয়ে পড়ে রাষ্ট্রের স্বার্থবিরোধী এবং একটা সাবমিসিভ অর্থাৎ নতজানু পররাষ্ট্রনীতি হয়ে ওঠে। ফলে আমরা দেখি যে যেখানে তখন আন্তর্জাতিকভাবে সেই রাষ্ট্র তেমন শক্তি ওইভাবে সম্মানের সাথে সে ট্রিটেড হয় না, কিন্তু গণতান্ত্রিকভাবে যখন ইলেক্টেড কোনো গভর্নমেন্ট হয়, সেই রাষ্ট্রের সুযোগ থাকে তার জাতীয় স্বার্থকে দেখবার এবং আন্তর্জাতিক ভাবেও সে অনেক সম্মানিত হয় এবং তাকে রেসপেক্টের সাথে ট্রিট করা হয়। এটা সত্য, এটা দিস ইজ ভেরি মাচ ট্রু ইন ইন্টারন্যাশনাল রিলেশনস, দিস ইজ ভেরি মাচ ট্রু ইন ইন্টারন্যাশনাল নেগোসিয়েশন টেবিল। এখন